রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রতিম। আপনারা শুনছেন সাসপেন্স স্টেশন মৃতের শহর। আজ আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খুঁটি দেবতা। শুরু হচ্ছে আজকের গল্প। ঘোষপাড়ায় দোলের মেলায় যাবার পথে গঙ্গার ধারে মঠটা পড়ে। মঠ বললে ভুল বলা হয়, ঠিক মঠ বলতে যা বোঝায় সে ধরনের কিছু নয়। ছোট্ট ঘরের খান 4-5 ঘর মাঠের মধ্যে, একধারে একটা বড় তেঁতুল গাছ। গঙ্গার একটা ছোট্ট খাল মাঠের মধ্যে খানিকটা ঢুকে শুকিয়ে মুজে গেছে। জোয়ারের সময় তবুও খালটা কানায় কানায় ভরে ওঠে। ঠিক সেই সময় জেলেরা দোয়ারি পেতে রাখে। জোয়ারের তোড়ের মুখে মাছ খালে উঠে পড়ে। ভাটা টানে নামবার সময় দোয়ারের কাঠিতে আটকে আর বের হতে পারে না। কাছেই একটু দূরে শঙ্করপুর বলে ছোট্ট একটা গ্রাম। কিছুকাল আগেই রেল কোম্পানির একটা ব্রাঞ্চ লাইন খোলবার উদ্দেশ্যে খানিকটা জমি সার্ভে করে মাটির কাজ আরম্ভ হয়েছিল। কোনো কারণে লাইন বসানো হয়নি। মাঠের উত্তর দক্ষিণে লম্বা প্রকাণ্ড উঁচু রেলওয়ে বাঁধটাই এখন দুপাশে ঢালুতে নানা জাতীয় কাঁটা গাছ, আকন্দ ও অন্যান্য বুনো গাছপালা গজিয়ে বন হয়ে আছে। আকন্দ গাছটাই বেশি। খুঁটে দেবতার অপূর্ব কাহিনী এইখানেই শুনেছিলাম। গল্পটা বলা দরকার। শঙ্করপুর গ্রামের পাশে ছিল হেলেঞ্চা শিবপুর। এখন তার কোনো চিহ্ন নেই। বছর 15 আগেই গঙ্গায় ভেসে গিয়ে মাঝগঙ্গার ওই বড় চরটা সৃষ্টি করেছিল। পূর্বস্থলের চৌধুরী জমিদারদের সাথে ওই চরার দখল নেই পুরনো প্রজাদের অনেক দাঙ্গা ও মোকদ্দমা হয়েছিল। শেষ পর্যন্ত প্রজারাই মামলায় যেতে বটে, কিন্তু চরটা চিরকালই বালুময় থেকে গেল। আজ 10 বছরের মধ্যেও চাষের উপযুক্ত হল না। পাঞ্জা দখলে আসলেও চরটা প্রজাদের কোনো উপকারে লাগে না। অনাবাদী অবস্থায় পড়েই থাকে। আজকাল দেখা যায় কেউ কেউ তরমুজ ও কাকুর লাগাচ্ছে। এই গ্রামে রাঘব চক্রবর্তী পূজারী বামন ছিলেন। রাঘব চক্রবর্তীর কেউ ছিল না। পৈতৃক আমলের খড়ের বাড়িতে একা বাস করতেন। একাই নদীর ঘাট থেকে জল এনে বনের কাঠ কুড়িয়ে রেঁধে বেড়ে খেতেন। গায়ে শক্তিও ছিল খুব। পিতামহের আমলের সেকেলে ভারী পিতলের ঘড়া ভরে 2টি বেলা 1 পোয়া পথ দূর গঙ্গা থেকে জল আনতেন। ক্লান্তি বা আলস্য কাকে বলে জানতেন না, কিন্তু রাঘব চক্রবর্তী পয়সা চিনতেন অত্যন্ত বেশি। বাঁশের চটার পাখা তৈরি করে 20 দরের ডোমেদের কাছে ঘোষপাড়ার দোলে বিক্রি করতে পাঠাতেন। অবসর সময়ে ঝুড়ি, কুলো, ডালা বুনে বিক্রি করতেন। মাটির প্রতিমা গড়তে পারতেন। উলু খড়ের টুপি, ফুলঝাঁটা ইত্যাদি তৈরিও করতে পারতেন। খুব সুন্দর কাপড় রিপু করতে পারতেন। এসব ছিল তার উপরি আয়ের পন্থা। সংসারে কেউ নেই, না স্ত্রী না ছেলে মেয়ে। কে তার পয়সায় খাবে? তবুও রাঘব টাকা জমিয়ে যেতেন। একটা মাটির ভাঁড়ে পয়সা কুড়ি রাখতেন। সপ্তাহে 1 বার কি 2 বার ভাঁড়টি উপর করে ঢেলে সব পয়সাগুলো সযত্নে গুনতেন। ভাঁড়ের মধ্যে যা রাখতেন পার্থপক্ষে তার বের করতেন না। গ্রামের সবাই বলতো রাঘব চক্রবর্তী বেশ 2 পয়সা গুছিয়ে নিয়েছেন। একদিন দুপুরে রান্নাবান্না সেরে রাঘব খেতে বসবার উদ্যোগ করছেন।
এমন সময় একখানা ছই ঘেরা গরুর গাড়ি এসে তার উঠোনে থামল। গাড়ি থেকে এক 25-26 বছরের যুবক বের হয়ে এলো। রাঘব চিনলেন, তার দুঃসম্পর্কের ভাগ্নে নন্দলাল। নন্দলাল এসে মামার পায়ের ধুলো নিল। রাঘব বললেন, এসো বাবা, তা ছইয়ের মধ্যে কে? নন্দলাল সলজ্জ মুখে বলল, আঁকি আপনার বৌমা। ও, তা কোথায় যাবে? ঘোষপাড়ার দোল দেখতে এসেছো বুঝি? নন্দলাল অপ্রতিভের সুরে বলল, আগে না, আপনার আশ্রয়ই আপাতত, মানে বামনহাটির বাড়িঘর তো সব গিয়েছে। গত বছর মাঘ মাসে বিয়ে, তা এতদিন বাপের বাড়িতেই ছিল। সেখান থেকে না আনলে আর ভালো দেখাচ্ছে না, তাই নিয়ে আজ একেবারে এখানে। রাঘব বিশেষ সন্তুষ্ট হলেন না। তিনি চিরকালই একাই থেকে এসেছেন, একা থাকতেই ভালোবাসেন। এ আবার কোথা থেকে উপসর্গ এসে জুটল, দেখো কাণ্ড। যা হোক, আপাতত বিরক্তি চেপে তিনি ভাগ্নেবধূকে নামিয়ে নিলেন ও বাড়ির পূব দিকের ছোট ঘরখানাতে তাদের থাকবার বন্দোবস্ত করলেন। সন্ধ্যের পর ভাগ্নেকে জিজ্ঞেস করলেন, এখানে নিয়ে তো এলে, হাতে কিছু আছে টাছে তো? আমার এখানে আবার বড় টানাটানি। ধান অন্যবার যা হয়, এবার তা শিখিও পাইনি। যজমানদের অবস্থা এবার যা। নন্দ এ কথায় কিছু সন্তোষজনক জবাব দিতে পারল না। রাঘব বললেন, বৌমার হাতে কিছু নেই? ও কোথায় পাবে? তবে বিয়ের ধরুন গয়না কিছু আছে, ওর ওই হাত বাক্সটাতে আছে যা আছে। জায়গা ভালো নয়, গয়নাগুলো বাক্সে রাখাই আমি বলি বেশ। 5 জন টের না পায়। আমি আবার থাকি গায়ের এক কোণে পড়ে। আর এই তো সময় যাচ্ছে, ওগুলো আগে সাবধান করা দরকার। দিন 2 পর নন্দলাল মামাকে বলল, আমাকে আজ একবার বেরোতে হচ্ছে মামা। একবার বীজপুরে যাব, লোক কারখানায় একটা সন্ধান পেয়েছি, একটু দেখে আসি। নন্দলালের আগেও বীজপুরের কারখানায় কাজ খুঁজেছে, কিন্তু তেমন লেখাপড়া জানে না বলে কাজ জোটাতে পারেনি। বলল, লোক কারখানায় যদি মুগুর ঠেঙাতে পারি তবে এক্ষুনি কাজ জোটে। তবে কি না, ভদ্রলোকের ছেলে, তা তো আর পেরে উঠিনে। এই আমার সঙ্গে পাঠশালায় পড়তো মহেন্দ্র, তারা যেতে যুগী। সে 22 ম্যানি করছে, 7.5 টাকা হপ্তা পায়, দিব্যি আছে। কিন্তু তাদের ওসব সয়। আমাকে বলেছিল হেডমিস্ত্রির কাছে নিয়ে যাবে। তা আমার দ্বারা কি আর হাতুড়ি পিটানো চলবে? পরদিন খুব ভোরে নন্দলাল বাড়ি ফিরল। সে রাত্রেই স্টেশনে নেমেছিল, কিন্তু অন্ধকারে এতটা পথ আসতে না পেরে সেখানেই শুয়েছিল। শেষ রাত্রের দিকে জ্যোৎস্না উঠলে রওনা হয়েছে। নন্দলাল বাড়ি ফিরে দেখল মামা তখনও ওঠেননি। বাড়ির পূব দিকের ঘরে স্ত্রী তখনও ঘুমোচ্ছে। স্ত্রীকে জাগাতে গিয়ে দেখল গয়নার বাক্স ঘরের মধ্যে নেই। স্ত্রীকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে বলল, এই এই শুনছো, গয়নার বাক্স কোথায়? স্ত্রী অবাক হয়ে গেল, বলল, আহা, ঠাট্টা করা হচ্ছে বুঝি? এই তো শিওরে এইখানে ছিল, লুকিয়েছ বুঝি? কিছুক্ষণ পরে স্বামী স্ত্রী দুজনেই মাথায় হাত দিয়ে বসল। ঘরের কোথাও বাক্স নেই। খোঁজাখুঁজি অনেক করা হলো। মামা ও বিছনা ছেড়ে উঠে আসলেন। চোরের কথা শুনে অবাক হলেন। নিজে চারদিকে ছোটাছুটি করে বাক্সের বা চোরের খোঁজ করতে লাগলেন। প্রতিবেশীরাও আসলো, থানাতেও খবর গেল, কিন্তু কিছুই হলো না। নন্দলালের স্ত্রীর বয়স 20-21, রং টকটকে ফর্সা, মুখ সুশ্রী, বড় শান্ত ও সরল মেয়েটি। তার বাপের বাড়ির অবস্থা বেশ ভালো, কিন্তু বৃদ্ধ বয়সে তৃতীয় পক্ষের বিয়ে করে
তার বাপ আগের দুই পক্ষের সন্তানদের এখন আর দেখতে পারেন না। বিয়ের সময় গয়নাগুলো তিনি মেয়েকে দিয়েছিলেন, এই হিসেবে দিয়েছিলেন যে এই গয়নাগুলো নিয়ে মেয়ে যেন বাপের বাড়ির ওপর সকল দাবি দেওয়া ত্যাগ করে। পিতার কর্তব্য তিনি এইখানেই শেষ করলেন। নন্দলালের অবস্থা কোনো কালেই ভালো নয়। বিয়ের পর যেন তা আরও খারাপ হয়ে পড়ল। ওই গয়না কখানেই দাঁড়ালো সংসারের একমাত্র সম্বল। গয়নাগুলোর ওপর নন্দলাল বার দুই ঝোঁক দিয়েছিল, একবার পাটের ব্যবসা ফাঁদতে, আর একবার মুদির দোকান খুলতে শিমুরালির বাজারে। কিন্তু নন্দলালই শেষ পর্যন্ত কি ভেবে দুবারই পিছিয়ে যায়। বউ বলেছিল, দেখো ওই তো পুঁজি পাটা, আর তো নেই কিছু। যখন আর কোনো উপায় থাকবে না তখন ওতে হাত দিও, এখন থাক। গয়নার বাক্স চুরি যাওয়ার দিন 5-7 পরে একদিন নন্দলাল ভোরে উঠে দেখল স্ত্রী বিছানায় নেই। বাইরে এসে দেখল বউ পাশের ছাইগাদা ঘেঁটে কি যেন দেখছে। স্বামীকে দেখে কেমন এক ধরনের হেসে বলল, ওগো ওগো, এসো না গো, একটু এসো। খোঁজো তো এর মধ্যে। আমি আমি বরং এই দিকটা দেখছি, তুমি তুমি উত্তর দিকটা থেকে দেখো। নন্দলাল সস্নেহে স্ত্রীকে ধরে দাওয়ায় এনে বসালো। পাতকুয়োর ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে দিল, নানা রকমে বুঝালো। কিন্তু সেই যে বউটার মস্তিষ্ক বিকৃতির শুরু হলো, এ আর কিছুতেই সারানো গেল না। পাছে স্বামী বা আর কেউ টের পায়, এই ভয় যখন কেউ কোনো দিকে থাকে না, তখন চুপি চুপি ছাই গাদা হাতড়ে খুঁজে দেখে। এই একমাত্র ব্যাপার ছাড়া তার মস্তিষ্ক বিকৃতির কিন্তু অন্য কোনো লক্ষণ ছিল না। অন্যদিকে সে যেমন গৃহকর্ম নিপুণা, সেবা পরায়ণ, কর্মনিষ্ঠা গৃহস্থ বধূ, এমনই রইল। একদিন সে মামা শ্বশুরের ঘরে সকালে ঝাড় দিতে ঢুকেছে। মামা শ্বশুর রাঘব চক্রবর্তী তখন ঘরে ছিলেন না। ঘরের একটা কোণ পরিষ্কার করবার সময় সে একখানা কাগজ সেখানে কুড়িয়ে পেল। কে যেন দলা পাকিয়ে কাগজখানাকে কোণটাতে ফেলে রেখেছিল। কাগজখানা দেখে সে অবাক হয়ে গেল। আরে, এ যে তার গয়নার বাক্সের তলায় পাতা ছিল, পাতলা বেগুনি রঙের কাগজ। শ্যাকরারা এই কাগজে নতুন তৈরি সোনার গয়না জড়িয়ে দেয়। এই কাগজখানাও সেইভাবে পাওয়া, শ্যাকরার দোকান থেকেই এসেছিল। সেই থেকেই তার গয়নার বাক্সের তলায় পাতা থাকত। সেই কোন ছেঁড়া বেগুনি রঙের পাতলা কাগজখানা। বউটি কাউকে কিচ্ছু বলল না, স্বামীকেও নয়। মনের সন্দেহ মুখে কারোর কাছে প্রকাশও করতে পারল না। কিন্তু ভেবে ভেবে শেষে তার খুব অসুখ হলো। জোর অবস্থায় নির্জন ঘরে একা বিছানায় শুয়ে তক্তপোষের একটা বাঁশের খুঁটিকে সম্বোধন করে সে করো জোরে বারবার বলতো, ও খুঁটি, আমি তোমার কাছে দরখাস্ত করছি, তুমি এর একটা উপায় বার করে দাও। পায়ে পড়ি তোমার, একটা উপায় তোমায় বার করতেই হবে। আর কাউকে বলতে পারিনি, তোমাকেই বলছি। বাঁশের খুঁটিটা ছাড়া তার প্রাণের এ আগ্রহ ভরা কাতর আকুতি আর কেউ শুনতে পেত না। কতবার রাত্রে দিনে নির্জনে সে খুঁটিটার কাছে আবেদন করত। একটা উপায় তোমায় বার কি করতেই বুঝে হবে। করত আর কাউকে এই বলতে জানে। পারিনি, তোমাকেই বলছি। তাদের বাড়ির সামনে প্রকাণ্ড মাঠ, গঙ্গার কিনারা পর্যন্ত সবুজ ঘাসে ভরা। তারপরে খাড়া পার নেমে গিয়ে জল ছুঁয়েছে। জল সেখানে অগভীর, চওড়াতেও 7-10-12 মাত্র। পরেই গঙ্গার বড় চড়াটা। সারা বছরই চড়ায় জলচর পাখির ঝাঁক চড়ে বেড়ায়।
চড়ার বাইরে গভীর বড় গঙ্গার দিকে না গিয়ে তারা গঙ্গার এই ছোট্ট অপরিসর অংশটা ঘেঁষেই থাকে। কন্টেকারের বনে চড়ার বালি প্রায় ঢেকে ফেলেছে। 12 মাস বেগুনি ফুল ফুটে নির্জন বালির চড়া আলো করে রাখে। মাঠে কোনো গাছপালা নেই। ছেলেদের ফুটবল খেলার মাঠের মতো সমতল ও ঘাসে ভরা। দক্ষিণে ও বাঁয়ে একদিকে বড় রেলওয়ে বাঁধটা ও অন্যদিকে দূরের গ্রাম সীমার বনরেখার কোল পর্যন্ত বিস্তৃত। 2-1 সারি তাল গাছ এখানে ওখানে ছাড়া এই বড় মাঠটাতে অন্য কোনো গাছ চোখে পড়ে না। এই বিশাল মাঠে প্রতিদিন সকাল হয়। সূর্য মাঝ আকাশে দুপুরের আগুন ছড়ায়। বেলা ঢলে বিকেল নেমে আসে। গোধূলিতে পশ্চিম দিক কত কি রঙে রাঙা হয়। চাঁদ ওঠে। সারা মাঠ, চড়া, রেলওয়ে বাঁধ, ওপাশের বড় গঙ্গাটা জ্যোৎস্নায় প্লাবিত হয়ে যায়। কিন্তু কখনো কোনো কালে রাঘব চক্রবর্তী বা তার প্রতিবেশীরা এই সুন্দর পল্লী প্রান্তরের প্রকৃতির লীলার মধ্যে কোনো দেবতার পূর্ণ আবির্ভাব কল্পনা করেননি, প্রয়োজন বোধও করেননি। সেখানে আজ সর্বপ্রথম এই নিরক্ষরা বিকৃত মস্তিষ্কা গ্রাম্যবধূটি বৈদিক যুগের মন্ত্রদশটা বিদুষীর মতো মনে প্রাণে খুঁটি দেবতার আহ্বান করল। আমি এই মাঠেই বিকেলে দাঁড়িয়ে কথাটা ভাবছিলাম। কথাটার গভীরতা সেদিন সেখানে যতটা উপলব্ধি করেছিলাম এমন আর বোধ হয় তাও করব না। নন্দলাল স্ত্রীর অবস্থা দেখে বড় বিব্রত হয়ে পড়ল। সে স্ত্রীকে ভালোবাসত। নানা রকম ওষুধ, জড়িবুটি, শিকড় বাকড় এনে স্ত্রীকে ব্যবহার করালো। পিরলের পাগলি কালির বালা পরালো। যে যা বলে তাই করতে লাগলো। কিন্তু কিছুতেই কিছু হয় না। একটা সুফল দেখে সে খুশি হলো যে আজকাল স্ত্রী সকালে উঠে ছাই গাদা হাতড়াতে বসে না। তবু সংসারের কাজকর্মগুলো কেমন অন্য মনস্কভাবে করে। হয়তোবা তরকারি পুড়িয়ে ফেলে, নয়তো ডালে খানিকটা বেশি নুন দেয়, ভালো করে কথাও বলে না। এগুলোই হলো তার বিরুদ্ধে প্রধান অভিযোগ। মাস দুই কেটে গেল। শ্রাবণ মাস। বর্ষার ঢল নেমে বড় গঙ্গা ও ছোট গঙ্গা একাকার করে দিল। চরও ডুবে গেল। কুলে কুলে গোড় মাটির রঙের জলে ভর্তি। এই সময় নন্দলালের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে উঠল। হাতে আগে যা কিছু ছিল সবই খরচ হয়ে গিয়েছে। এদিকে চাকরিও জুটল না। রাঘব চক্রবর্তী ভাগ্নেকে খুঁটিনাটি নিয়ে বকুনি দিতে শুরু করলেন। ভাগ্নেকে ডেকে বললেন, কোনো কিছু একটা দেখে তো নিতে পারলে না। তা দিন কতক এখন নয় বৌমাকে বাপের বাড়ি রেখে তুমি কলকাতার দিকে গিয়ে কাজকর্মের ভালো করে চেষ্টা করো। না হলে আমি আর কতদিন চালাই বলো? এই তো দেখছো অবস্থা। নন্দলাল পড়ে গেল মহা বিপদে। না আছে চাকরি, না আছে কোনো সম্বল। ওদিকে অসুস্থা তরুণী বধূ ঘরে। বীজপুরের কারখানায় কয়েকবার যাতায়াতের ফলে একজন রঙের মিস্ত্রির সঙ্গে তার বন্ধুত্ব হয়ে গিয়েছে। তাকে বলে কয়ে তারই বাসায় বউকে নিয়ে গিয়ে আপাতত তুলল। দুটো মাত্র ঘর। একখানা ঘরে মিস্ত্রি একলা থাকে, অন্য ঘরখানি সে নন্দলালকে ছেড়ে দিল। মিস্ত্রি গাড়িতে অক্ষর লেখে। সে চেষ্টা করে সাহেবকে ধরে নন্দলালের জন্য একটা ঠিকা কাজ জুটিয়ে দিল। একটা বড় লম্বা রেক আগা গোড়া পুরনো রং উঠিয়ে নতুন রং করা হবে। নন্দলাল জমির রং করবার জন্য 1 মাসের চুক্তিতে নিযুক্ত হল। রাঘব চক্রবর্তী কিছু কালের জন্য হাঁপ ছেড়ে বাঁচলেন। শখ করে একজোড়া হরিণের চামড়ার জুতো কিনে আনলেন। এমনকি পুজোর সময় একবার কাশি বেড়াতে যাবার সংকল্প পর্যন্ত করে ফেললেন।
আশ্বিনের প্রথম বর্ষা একটু কমল। রাঘব চক্রবর্তী বাড়ির চারধারে পাঁচিল গাঁথবার মিস্ত্রি খাটাচ্ছিলেন। সারাদিন পরিশ্রমের পর গঙ্গায় গা ধুয়ে এসে সন্ধ্যার পরই তিনি শুয়ে পড়লেন। অত পরিশ্রম করবার পর তিনি শুলেন বটে, কিন্তু তার ঘুম আদৌ আসলো না। ঘুমাবার বৃথা চেষ্টায় সারা রাত ছটফট করে শেষ রাত্রে উঠে তামাক খেতে বসলেন। দিনে মানেও দুপুরে ঘুমাবার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই ঘুম হল না। সারাদিনের মজুর খাটাবার পরিশ্রমের ফলে শরীর যা গরম হয়েছে। সেদিনও যখন রাত্রে ঘুম এলো না, তখন পাঁচিল গাঁথার জনমজুরকে বললেন, এখন 2 দিন কাজ বন্ধ থাকুক। পরদিন রাতে সামান্য কিছু খাবার খেয়ে ঠান্ডা জল মাথায় দিয়ে ও হাত পা ধুয়ে সকাল সকাল শুয়ে পড়ল। প্রথমটা ঘুম না আসাতে ভাবলেন ঘুমের সময় এখনো ঠিক হয়নি কিনা, তাই হয়তো ঘুম আসছে না। এপাশ ওপাশ করতে লাগলেন। 10টা, 11টা, 12টা। রাঘব প্রাণপণে চোখ বুজে রইলেন। নানাভাবে ঘুরে ফিরে শুয়ে দেখলেন ঘুম এখনো আসে না কেন। আরো ঘন্টা 2 কেটে গেল, ঘুমের কোনো চিহ্ন নেই। চাঁদ ঢলে পড়ল। জানলা দিয়ে যে বাতাস বইছে তা আগের অপেক্ষা ঠান্ডা। রাঘবের কেমন ভয় হলো। তবে বোধহয় আজও ঘুম হবে না। ভাবতেও বুকটা কেমন করে উঠল। আজ রাতে ঘুম না হলে কাল তিনি বাঁচবেন কি করে? উঠে মাথায় আরেকবার জল দিলেন, আবার শুলেন, আবার প্রাণপণে ঘুমাবার চেষ্টা করলেন। কিন্তু এই ভেবে তার মাথা গরম হয়ে উঠল, ঘুম যদি না আসে তাহলে? রাত ফর্সা হয়ে কাক কোকিল ডেকে উঠল। তখনও হতভাগ্য রাঘব চক্রবর্তী বিছানায় ছটফট করতে করতে ঘুমাবার বৃথা চেষ্টা করছে। ঠিক এইভাবে কেটে গেল আরো 8 দিন। এই 8 দিনের মধ্যে কি দিনে কি রাতে রাঘবের চোখে একটুকুও ঘুম এলো না। রাঘব পাগলের মতো হলেন। যে যা বলল তাই করে দেখলেন। ডাব খেয়ে ও পুকুরের পচা পাঁক মাথায় দিনরাত দিয়ে থাকতে থাকতে তার নিউমোনিয়া হবার উপক্রম হলো। অবশেষে বাঁশবেড়ের মনোহর ডাক্তারের ওষুধ ব্যবহার করে দেখলেন, কিন্তু কিছুতেই কিছু হয় না। আরো দিন 6-7 কেটে গেল। রাঘব সন্ধ্যার পরই হাত পা ধুয়ে মন স্থির করে শুতে যান, কিন্তু বালিশে মাথা দিয়েই বুকের মধ্যে গুড়গুড় করে। আজও বোধহয় বাকিটা রাঘব ভাবতে পারেন না। রাজমিস্ত্রির দল কাজ না শেষ করেই চলে গেল। উঠোনে জঙ্গল বেঁধে উঠল। রাঘব চান করতে চান না, চলাফেরা করতে চান না। সবসময় ঘরের দাওয়ায় চুপ করে বসে থাকেন। তামাক খাবার রুচিও ক্রমে হারিয়ে ফেললেন। লোকজনের সঙ্গে ভালো করে কথাবার্তা কইতেও ভালোবাসেন না। পয়সার ভাঁড় উপুর করে গুনে দেখবার স্পৃহাও চলে গেল। চিকিৎসা তখনও চলছে। গ্রামের বৃদ্ধ শিব কবরেজ বললেন, তোমার রোগটা হয়েছে মানসিক। ঘুম হবে না এ কথা ভাবো কেন সবার আগে? খুব সাহস করবে, মনে মনে জোর করে ভাববে আজ ঘুম হবে, নিশ্চয়ই হবে, আজ ঠিক ঘুমবো, এরকম করে দেখো দেখি। আর সকাল সকাল শুতে যেও না বাপু, যে সময় যেতে সেই সময় যাবে। কবিরাজের পরামর্শ মতো রাঘব সন্ধ্যের পর আগের মতোই রাঁধলেন। তারপর খাওয়া দাওয়া সারলেন। দাওয়ায় বসে গুনগুন করে গানও গাইলেন। তারপর ঠান্ডা জলে হাত পা ও মাথা ধুয়ে
শুতে গেলেন। মনে মনে দৃঢ় সংকল্প করলেন, আজ আমি নিশ্চয়ই ঘুমাবো, নিশ্চয়ই। কিন্তু বালিশে মাথা দিয়েই বুকটা কেমন যেন করে উঠল। ঘুম যদি না হয়। পরক্ষণেই মন থেকে সে কথা ঝেড়ে ফেলে দিলেন, না না না, নিশ্চয়ই ঘুম হবে। পাশ ফিরে পাশ বালিশটা আঁকড়ে শুলেন। ঘরের দেওয়ালে একখানা বাঁধানো রাধাকৃষ্ণের ছবি বাতাস লেগে ঠক ঠক শব্দ করছে দেখে আবার বিছনা থেকে উঠে সেখানে নামিয়ে রাখলেন। আবার শুয়ে পড়ে জোর করে চোখ বুজে রইলেন। আধ ঘন্টা, 1 ঘন্টা, এইবার তিনি নিশ্চয়ই ঘুমাবেন। বুকের মধ্যে গুড়গুড় করছে কেন? না না না, এবার ঘুমাবেনি। 2 ঘন্টা, 3 ঘন্টা, রাত 1টা, গ্রাম নিশতি, কোনো দিকে কোনো সারা শব্দ নেই। কাউরা পাড়ায় একটা একটা কুকুরের ঘেউ ঘেউ ছাড়া। না, রাত বেশি হয়েছে, আর রাঘব জেগে থাকবেন না, এইবার ঘুমাবেন। বাঁদিকে শুয়ে সুবিধে হচ্ছে না, হাতখানা বেকায়দায় কেমন মুচড়ে আছে। না, ডান দিকে ফিরেই শোবেন। ছাড়পোকা? না, ছাড়পোকা তো বিছনায় নেই। যা হোক, জায়গাটা একবার হাত বুলিয়ে নেওয়াই ভালো। যাক, এবার ঘুমাবেন। এতক্ষণে নিশ্চিন্ত হলেন। রাত 2টো, কিন্তু নিশ্চিন্ত হতে পারলেন না। একটা হাট কি মেলা কোথায় যেন বসেছে। রাঘব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। সব লোক চলে গেল, তবু 2-10 জন এখনো হাটচালিতে ভিড় করে দাঁড়িয়ে শুটকি বা চিংড়ি মাছের দর কষাকষি করছে। এরা বিদায় হলেই রাঘব নিশ্চিন্ত মনে ঘুমাবেন। একটা লোক চলে গেল, 2টো, 3টে, এখনো 7 জন লোক বাকি। রাঘব তাদের কাছে গিয়ে চলে যাবার অনুরোধ করছেন, অনুনয় বিনয় করছেন, হাত জোড় করছেন। তিনি এইবার একটু ঘুমাবেন। দোহাই তাদের, তারা চলে যাক। এখনো জন 3 বাকি। রাঘবের মনে আনন্দ হলো। যাক, আর বিলম্ব নেই। এখনো 2 জন। এই 2 জন চলে গেলেই ঘুমাবেন। ওই তো আর 1 জন মাত্র। মিনিট 15 দেরি, এবার ঘুমাবেন। হঠাৎ রাঘব বিছানার ওপর উঠে বসলেন। হাট তো কোথাও বসেনি। কিসের হাট? কোথাকার হাট? এসব কি আবল তাবল ভাবছেন তিনি? ঘুমটা হলে বোধহয়। রাঘব কথাটা ভাবতে সাহসও করলেন না। কত রাত? ওটা কিসের শব্দ? পিচপুরের কারখানায় ভোরের বাঁশি বাজছে নাকি? সে তো রাত 4টে বাজে। এখনই রাত 4টে বাজলো? অসম্ভব, না না, অসম্ভব। যাক, যথেষ্ট বাজে কথা ভেবে রাত কেটেছেন, আর নয়। এবার তিনি ঘুমাবেন। অল্প একটু ঘোর এসেছিল কিনা কে জানে। ভোরের ঠান্ডা বাতাসে হয়তো একটু আসতেও পারে, কিন্তু রাঘবের দৃঢ় বিশ্বাস তিনি একটুকুও ঘুমাননি, চোখ চেয়েই ছিলেন। হঠাৎ একটা ব্যাপার ঘটল। বিস্মিত রাঘব দেখলেন তার খাটের পাশের বাঁশের খুঁটিটা যেন ধীরে ধীরে একটা বিরাট মূর্তির আকার ধারণ করছে। তারপর সেটা
তার মাথার শিয়রের কাছে এসে দাঁড়ালো। ব্যঙ্গের সুরে আঙুল হেলিয়ে বলল, মূর্খ, ঘুমোবার ইচ্ছে থাকে তো কালই গয়নার বাক্স ফেরত দিস। ভাগ্নে বউয়ের গয়না চুরি করেছিস, লজ্জা করে না? বীজপুরের কারখানার বাঁশির শব্দে রাঘবের ঘোর কেটে গেল। আকাশ ফর্সা হয়ে গিয়েছে। রাঘবের বুক ধড়ফড় করছে, চোখ জ্বালা করছে, মাথা যেন বোঝা, শরীর ভেঙে পড়তে চাইছে। না, ইনি একটুও ঘুমননি, এতটুকুও না। বাঁশের খুঁটি ঠুটি ও কিছু না, সব মাথা গরমেরই দরুন। কিন্তু ঠিক একই স্বপ্ন রাঘব পরপর 2 দিন দেখলেন, ঠিক একই সময়, ভোর রাতে, ঠিক বীজপুরের কারখানার বাঁশি বাজবার আগে। মান নেই, তবে স্বপ্ন কোথা থেকে আসবে? বীজপুরের বাসায় তখন অন্য কেউ ছিল না। নন্দলাল কাজে বাইরে গেছে। নন্দলালের স্ত্রী সাবান দিয়ে কাপড় কাচ্ছিল। হঠাৎ রুক্ষ চুল, জীর্ণ চেহারার মামা শ্বশুরকে বাসায় ঢুকতে দেখে সে বিস্মিত মুখে একবার চেয়ে লজ্জার ঘোমটা দিয়ে উঠে দাঁড়ালো। রাঘব চক্রবর্তী একবার চারদিক চেয়ে কাছে এসে ভাগ্নে বধূর পা জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। বললেন, মা, তুমি মানুষ নও, তুমি কোনো ঠাকুর দেবতা হবে। ছেলে বলে আমায় মাফ করো। তারপর পুটুলি খুলে সব গয়নাগুলি ভাগ্নে বধূর হাতে প্রত্যর্পণ করলেন, কিন্তু বাসায় থাকতে রাজি হলেন না। নন্দলালের কাছে কিছু বলবার মুখ নেই আমার। তুমি মা, তোমার কাছে বলতে লজ্জা নেই, বুঝলে না? কিন্তু তার কাছে। এর মাস 5-6 পরে রাঘব চক্রবর্তীর গুরুতর অসুখের সংবাদ পেয়ে নন্দলাল শস্ত্রে গরুর গাড়ি করে তাকে দেখতে গেল। ওরা যাবার দিন 7 পরে রাঘব মৃত্যুর আগে তিনি তার যা কিছু জমি জমা ছিল সব উইল করে ভাগ্নে বধূকে দিয়ে গেলেন। কিছু পোতা টাকার সন্ধানও দিয়ে গেলেন। নন্দলালের স্ত্রীকে কাছে বসিয়ে নিজের স্বপ্ন বৃত্তান্ত বলে গেলেন। বললেন, ওই যে দেখছো ঘর, ওই যে বাঁশের খুঁটি, ওর মধ্যে দেবতা আছে মা, বিশ্বাস করো আমার কথা। ভাগ্নে বধূ শিউরে উঠল। সেই ঘর, সেই বাঁশের খুঁটি। রাঘবের মৃত্যুর পরে 16-17 বছর নন্দলাল মামার বাড়িতেই সংসার পেতে বাস করেছিল। বউটিও ছেলে মেয়েদের মা হয়ে সচ্ছল ঘরকন্যার গৃহিণীপনা করতে করতে প্রথম জীবনের দুঃখ কষ্টের কথা ভুলে গিয়েছিল এবং সঙ্গে সঙ্গে উটি দেবতার কথাও ভুলেছিল। হয়তো দুঃখের মধ্যে দিয়ে যে আন্তরিকতাপূর্ণ আবেগকে জীবনে একবার মাত্র লাভ করেছিল, আর কখনো জীবনের পথে তার সন্ধান মেলেনি। বছর 17 পরে নন্দলালের স্ত্রী মারা গেল। নন্দলালের বড় ছেলের তখন বিয়ে হয়েছে ও ঘরে নতুন বউ এসেছে। বিয়ের বছর 4 মধ্যে এই বউটি দুরন্ত ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পড়ল। ক্যান্সার হলো তার জিভে। ক্ষত ক্রমে গভীর হতে লাগল। কত রকম চিকিৎসা করা হলো, কিছুতেই উপকার দেখা গেল না। সে শুয়ে শুয়ে যন্ত্রণায় ছটফট করত। ইদানিং কথা পর্যন্ত কারোর সঙ্গে বলতে পারত না। তার যন্ত্রণা দেখে সকলে তার মৃত্যু কামনা করত, কিন্তু বছর কেটে গেল, মৃত্যুর কোনো লক্ষণ নেই। অথচ নিজে যন্ত্রণা পেয়ে আরও 5 জনকে যন্ত্রণা দিয়ে সে জীবনমৃত অবস্থায় বেঁচে রইল। বউটি শাশুড়ির কাছে খুঁটি দেবতার গল্প শোনেও নি, জানতও না। একদিন সে সারা রাত রোগের যন্ত্রণায় ছটফট করছিল। শ্রাবণ মাস,
শেষ রাতের দিকে ভয়ানক বৃষ্টি নামল, ঠান্ডাও খুব। বাইরে জোর বাতাসও বইছিল। মাথার কাছে একটা কাঁসার ছোট ঘটিতে জল ছিল। এক চুমুক জল খেয়ে সে পাশ ফিরে শুতেই একটু তন্দ্রা মতো এলো। তার মনে হলো পাশের খুঁটিটা আর খুঁটি নেই। তাদের গ্রামের শ্যামরায়ের মন্দিরের শ্যামরায় ঠাকুর যেন সেখানে দাঁড়িয়ে মৃদু হাসি মুখে তারই দিকে চেয়ে আছে। ছেলেবেলা থেকে কতবার সে শ্যামরায়কে দেখেছে, কতবার বিকেলে উঠোনের বেলফুলের গাছ থেকে বেলফুল তুলে মালা গেঁথে বিকেলে ঠাকুরের গলায় দিয়েছে। শ্যামরায়ের মূর্তি তার অপরিচিত নয়, তেমনি সুন্দর, উঠাম, বেশ অমনীয় তরুণ দেবমূর্তি। বিশ্বাসে মানুষের রোগ সারে। হয়তো বউটিরও তাই ঘটেছিল, হয়তো সবটাই তার মনের কল্পনা। রাঘব চক্রবর্তী যে বিরাট আকার পুরুষ দেখেছিল, সেও বোধহয় তার অনিদ্রাপ্রসূত অনুতাপবিদ্ধ মনের সৃষ্টি মাত্র। কারণ খুঁটির মধ্যে দেবতা সেই রূপেই তার সামনে দেখা দিয়েছিলেন। তার পক্ষে যে রূপের কল্পনা করা স্বাভাবিক, সেই রূপ। সত্যি মিথ্যে জানি না, কিন্তু খুঁটি দেবতা সেই থেকেই এই অঞ্চলে প্রসিদ্ধ হয়ে আছেন। শুনছিলেন আমাদের আজকের গল্প খুঁটি দেবতা। রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। রাঘব চক্রবর্তী ও খুঁটি দেবতার ভূমিকায় সুপ্রতিম, নন্দলালের ভূমিকায় সমীর, নন্দলালের স্ত্রীর ভূমিকায় ইন্দ্রাণী, বৃদ্ধ শিবরাজ কবরেজের ভূমিকায় ঋতদীপ। গল্পের কথক আমি শুভপ্রিয়া। আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে। সঙ্গে থাকুন।